This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। এই মুহূর্তে আরজি করে এসে পৌঁছেছি এবং আপনারা জানেন তিলোত্তমা খুনের বিচার চাইছে সকলেই এবং একের পর এক মিছিল আসতে শুরু করেছে। এখানে দীর্ঘ আমরা দেখছি যে যবে থেকে এই ঘটনা ঘটেছে তবে থেকে এখানে ঠায় একটানা সহপাঠীরা রয়েছেন তিলোত্তমার এবং অন্যান্য স্টুডেন্টরাও রয়েছেন। তারা বসে রয়েছেন, আন্দোলন করছেন এবং তারা চাইছেন এই নৃশংস ঘটনার বিচার হোক, এটাই চাইছেন তারা। এবং এই মুহূর্তে ডেন্টাল কলেজের তরফ থেকে সেখান থেকে চিকিৎসকরা একজোট হয়েছেন এবং তারা সেখানে এসে পৌঁছেছেন। সেখান থেকে আমার অপর সহকর্মী সৌরভ আমার সঙ্গে রয়েছেন। সৌরভের সঙ্গে কথা বলবো। সৌরভ, এই মুহূর্তে যারা প্রতিবাদ জানাচ্ছেন কি বলছেন তারা? কথা হচ্ছে তোমার সঙ্গে। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। তন্নিষ্ঠা দেখো, 6টি ডেন্টাল কলেজের প্রতিনিধিরা এই মুহূর্তে আরজি করের অধ্যক্ষের যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে তারা জড়ো হয়েছেন। তুমি পোস্টার দেখো, যে নারী করলো মানুষের রক্ষা, তার নিজের হলো না সুরক্ষা। জাস্টিস, সুবিচারের দাবিতে আরজি করের নৃশংস ঘটনার বিচার চায়, সেই দাবিতে তারা উত্তাল হয়ে আজকে এখানে জড়ো হয়েছেন এবং তাদের স্পষ্ট বক্তব্য, তথ্য প্রমাণ লোপাটের যে চেষ্টা হয়েছে তারপরেই আন্দোলনে সে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা ঘৃতাহুতির কাজ করেছে। কোন জায়গা থেকে আজের এই আন্দোলন কোন জায়গা? গুরু নানক ডেন্টাল ইনস্টিটিউট, গুরু নানক ডেন্টাল ইনস্টিটিউট। কি কারণে আপনাদের এই আন্দোলন? সবাই জানে কি চলছে। এই এত বড় একটা হিনিয়াস অ্যাক্টের পর we all need to stand up and say what is going on, and for that আজকে আমরা সবাই রাস্তায় নেমেছি, all the students and the faculty members of entire dental fraternity of this school. তথ্য প্রমাণ লোপাটের যে চেষ্টা, যে অভিযোগটা উঠছে, সেটা নিয়ে কি বলবো? সেটা নিয়ে আমরা যা দেখতে পাচ্ছি, যা শুনতে পাচ্ছি, তাতে আমাদের এটাই মনে হচ্ছে যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা চলছে। এবার বাকিটা তো তদন্ত সাপেক্ষ, এবং যেটা আমরা শুধু চাইছি যেন দোষীটি শাস্তি পায়, আসল দোষী শাস্তি পাক, ব্যাস। আর আমাদের সেফটি, এটা আমাদের মেন চাই। এই মুহূর্তে মানবাধিকার কমিশনের সদস্যরা তারা অধ্যক্ষের কার্যালয়ের ভেতরে রয়েছেন। আর এই দিন আমরা বিভাগীয় প্রধানের সঙ্গে কথা বলেছিলাম, কেস মেডিসিনের বিভাগীয় প্রধান। তিনি যে কথাটা বলেছেন সেটাও অত্যন্ত গুরুতর। তিনি বলেন যে 9:45 নাগাদ তিনি জানতে পারেন, তার আগে এমএসবিপি, সুপার, পুলিশ সকলেই ঘটনার কথা জেনে গিয়েছিল। পাশাপাশি তিনি একটা বলেছেন যে রেস্টোরেশনের অর্ডার বিভাগীয় প্রধান দেয় না, রেস্টোরেশনের অর্ডার আসে অধ্যক্ষের কার্যালয় থেকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বিভাগীয় প্রধানের মুখ থেকে শোনা গেল। তার কারণ প্রশ্ন উঠছিল যে কার নির্দেশে 10 তারিখ রাতেই যে সেমিনার কক্ষ সংলগ্ন যে রুম রয়েছে, যেটা প্লেস অফ অকারেন্স, সেখানে ভাঙচুরের ঘটনা ঘটলো। বিভাগীয় প্রধান বলছেন এই ধরনের নির্দেশ অধ্যক্ষের কার্যালয় থেকে আসে। নার্সিং সুপার তিনি বলেছেন যে চাবি সেটা কিন্তু ডাক্তাররাই ব্যবহার করেন, এটা বক্সের মধ্যে রাখা থাকে, সেটা ডাক্তাররাই নেন। ফলে সব মিলিয়ে 5 দিন পর যখন সন্দীপ ঘোষ আর এই কলেজের অধ্যক্ষ নেই, তখন কিন্তু সকালেই এক এক করে মুখ খুলতে শুরু করেছেন। সেটাও একটা তাৎপর্যপূর্ণ ঘটনা। এখন কিন্তু সকালেই মুখ খুলছেন, আর মুখ খুলে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। তন্নিষ্ঠা, ইতিমধ্যে ঠিক যেটা সৌরভ আমাদের প্রতিনিধি আমাদেরকে বলছিলেন, জানাচ্ছিলেন, অর্থাৎ এই যে চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধান তিনি যে অভিযোগ করছেন সেই অভিযোগ রীতিমতো বিস্ফোরক। তিনি ঠিক কি বলেছেন আপনাদেরকে শোনাই একবার। তো আমি চাই সর্বগ্রে যে প্রকৃত খুনি যেন ধরা পড়ে এবং তার জন্য চরমতম শাস্তি হয়। সেই জায়গায় কেউ চিৎকার শুনতে পেল না? সেমিনার কক্ষে তো সাউন্ড প্রুফ নয়, নার্সিং স্টেশন কাছেই, 10 ফুটের মধ্যে নার্সিং স্টেশন। সেটা তো আমি ঠিক বলতে পারবো না কি চিৎকার করেছিল কি করেনি, বা করার সুযোগ পেয়েছে কিনা। কিন্তু যেটা হচ্ছে যে ওখানে আবার এসিও চলে আর কি, এসির জন্য তো একটা আওয়াজ হয় ডেফিনেটলি। এসিটা চলছিল কিনা সেটাও আমি জানি না। ঘরটা তো বিরাট লম্বা ঘর, হ্যাঁ, একটা বিরাট ঘর। সেই ঘরে থেকে বাইরে ওরা কোন জায়গায় অন্যরা ছিল সেটা ঠিক। সুমিত রায় তপাদার উনি খবর দেন, আমি ছুটে আসি। ইনি অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট, এবং উনি এই ধরুন 10:15 থেকে 10টার মধ্যে, মানে অতটা মনে নেই, 10:15 থেকে 10টার মধ্যে। তো খবর দেওয়ার পরে তারা বললো এরকম যে আমি এরকম মনে হচ্ছে খুব খারাপ খবর,
তো তোমাকে একটা খবর জানাই এই হয়েছে। তো আমি প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্টকে খবর দিয়েছি, পুলিশকে খবর দিয়ে দিয়েছি। তারপরে আমি আসলাম, সেই দূর থেকে আমি কাছে যেতে পারিনি, দূর থেকে দেখেই আমি সঙ্গে সঙ্গে প্রিন্সিপাল এবং এমএসপিকে খবর দিয়েছি। পুলিশ তো তখন থেকে পুলিশ এসে গেছে আর কি। সেদিন রাতে আরজি করে ঠিক কি ঘটেছিল সেই নিয়ে টিভি9 বাংলার ক্যামেরার সামনে একের পর এক বিস্ফোরক বক্তব্য আসে। আপনাদেরকে জানিয়ে রাখি, টিভি9 বাংলার ক্যামেরায় বিস্ফোরক বয়ান নার্সিং সুপারে, তিনি ঠিক কি বলছেন শুনুন একবার। আমাকে এমএসপি ম্যাডাম বললেন যে আপনার অ্যাটেন্ডেন্সটা নিয়ে আসুন, হিউম্যান রাইটস থেকে এসেছেন, ওনারা দেখতে চান। কবেকার অ্যাটেন্ডেন্স এটা? সেদিনকে, সেই রাতে যারা ছিলেন ডিউটিতে তাদের অ্যাটেন্ডেন্সটা দেখতে চান। সেমিনার রুমের চাবি বা সেমিনার রুমের যে স্টোর রুম সেখানে চাবি আপনাদের কাছে থাকে? একটা বক্সে থাকে, ওখানে একটা বক্সে থাকে, সেখান থেকে যার যেমন দরকার হয় ওনারা নিয়ে যান। এখানে বলা থাকে যে নিয়ে গেলে আপনারা আবার রেখে দিয়ে যাবেন। ওটা পড়াশোনা করেন ওখানে। আচ্ছা, রাতেও? হ্যাঁ। অন্য কেউ ছাড়া কি চাবি নেওয়া সম্ভব? না, অন্য কেউ নিতে পারবেন না এটা। আপনাকে জানিয়ে রাখি, এই যে গতকাল যে ঘটনার সামনে এসেছে টিভি9 বাংলার ক্যামেরায়, যে ঘটনা উঠে এসেছে, অর্থাৎ যেখানে ঠিক এই ঘটনা ঘটেছে, এই নৃশংস ঘটনা ঘটেছে, তার ঠিক পাশের লাগোয়া একটা রুম, সেটা সংস্কার হচ্ছিল। কেন হচ্ছিল সেই নিয়ে অরুণাভ দত্ত চৌধুরীর বক্তব্য আপনারা শুনলেন। চেস্ট মেডিসিনের যিনি বিভাগীয় প্রধান তিনি বলছেন তার অনুমোদনে এই সংস্কার হয় না। সেই নিয়ে এখানকার যারা স্টুডেন্টরা রয়েছেন তারা কি বলছেন একটু এগিয়ে আসবেন প্লিজ। আপনারা জানেন যে কালকে সেমিনার রুমের পাশের যে রুম, সেই রুমের সংস্কার হচ্ছিল। সেই নিয়ে অরুণাভ দত্ত চৌধুরী তিনি বলছেন যে সেটা তার অনুমোদনে হয় না। এটা নিয়ে আপনারা কি বলবেন? তার অনুমতিতে হয় না, কিন্তু সে তো তত্ত্বাবধানে রয়েছে, সুতরাং যদি সেখানে তার অজান্তেও কিছু হয়ে থাকে সেখানেও তার দায়ভার নিতেই হবে। যে আমার দায়িত্বে যে কাজটা আমার রয়েছে, সেই কাজটা বা সেখানে যা যা হচ্ছে সেটা দেখার দায়িত্ব আমার। সেক্ষেত্রে যদি ওনাকে সবাই দোষারোপ করে, উনি দায় এড়িয়ে যেতে কখনোই পারেন না, কেউই পারে না। যার যেখানে যতটা দায়িত্ব সেটা যদি সে সঠিকভাবে না পালন করতে পারে, সেখানে তারই খামতি, এটা তো আমাদের বুঝতেই হবে। বেশ, আরও কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করি। অরুণাভ দত্ত চৌধুরীর বক্তব্য নিশ্চয়ই আপনারা শুনেছেন। তিনি বলছেন যে চেস্ট মেডিসিন বিভাগের যিনি প্রধান, তার অনুমোদনে এই সংস্কার হয় না তিনি বলেছেন। অর্থাৎ গতকাল আমরা যে ছবি দেখেছি টিভি9 বাংলায়, বিস্ফোরক যে ছবি উঠে এসেছে, যে একদম সেমিনার হলের পাশে লাগোয়া যে রুম, সেটা সংস্কার হচ্ছিল। হঠাৎ তো তড়িঘড়ি সংস্কারের কারণ কি, আপনাদের কি মনে হয়? আমার মনে হয় প্রথম দিন থেকে যে ধামা দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেটা এখনও চালু রয়েছে, এবং এত দিন ধরে কোনো চেষ্টা করা হলো না। হঠাৎ করে যখন ওটা নিয়ে তদন্ত চলা মানে কথা হচ্ছে, তখন হঠাৎ করে রিনোভেশন করার ব্যাপারটা অত্যন্ত মানে ভেবেই ওটা খারাপ লাগছে যে হ্যাঁ এখনও ধামাচাপা দেওয়ার মানে পুরো চেষ্টা চলে যাচ্ছে। তো এটা আমরা বন্ধ করিয়েছি যখন জানতে পেরেছি কালকে, আমরা অবশ্যই এটা বন্ধ করানোর ব্যবস্থা করেছি। এখন কোনো রকম কিছু চলবে না ওখানে। বেশ, আমরা কথা বলতে থাকবো, তবে এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি তিলোত্তমার বিচার চেয়ে মধ্যরাতের জমায়েত, সেই জমায়েতকে কটাক্ষ করেছেন উদয়ন গুহ। সোশ্যাল মিডিয়ায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী লিখেছেন, দিনহাটার কেউ রাতের দখল নিতে চাইছেন, সমর্থন থাকলে তবে স্বামীর অত্যাচার থেকে বাঁচতে ফোন করবেন না, এই ধরনের বক্তব্য তিনি বলছেন। এই ছবি আমরা পাচ্ছি এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, এবং এখানকার যারা স্টুডেন্টরা রয়েছেন তারা কার্যত এই যে বক্তব্যটা নিয়ে আমি তাদের সঙ্গে কথা বলছিলাম, অর্থাৎ অরুণাভ দত্ত চৌধুরীর যে বক্তব্য, সেটা নিয়ে তারা বলছেন যে তিনি দায়ভার এড়াতে পারেন না। বারবার করে এই প্রশ্ন এখানে উঠছে, তাহলে তিনি কেন এড়ে যাওয়ার চেষ্টা করছিলেন? আমাদের সহকর্মী আমার সঙ্গে রয়েছেন, সৌরভ রয়েছেন, ফের একবার সৌরভের সঙ্গে কথা বলবো। সৌরভ, যে বিষয়টা বারবার করে উঠে আসে, এখানকার যারা স্টুডেন্টরাও রয়েছেন তারাও বলছেন যে তিনি দায়ভার এড়িয়ে যেতে পারেন না। তাহলে তিনি এই যে বক্তব্য, তোমার সঙ্গে যা কথা হয়েছে, তিনি সেখানে দায়ভার এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন কেন? এবং আরেকটা যে প্রশ্ন আসছে যে সেখানে সংস্কারের অনুমতি তাহলে কে দিয়েছিল, কার অনুমতিতে সেমিনার রুমের একদম লাগোয়া যে রুম, সেই রুম সংস্কার হচ্ছিল? এই প্রশ্নগুলো তো সামনে আসছে। What matters is something has happened against us, and we will fight for it, no matter what happens. Be it principal, be it whoever we are, we will fight for it. Let the flag be the flag. Let the flag be the flag. The country belongs to the women, and the women should be safe. No matter which state, no matter which city, no matter which place, we want safety for the women. And be it whoever it is behind this senior flag, even the principal. আপনারা করুন, আমি তো বলেছি যে আপনারা এটা করুন, সমর্থন রইল, কিন্তু রাতে স্বামীর দ্বারা অত্যাচারিত হয়ে ফোন করবেন না। তো স্বামীরা বাড়িতে অত্যাচার করছে সেটা সামলাতে পারছো না, আর রাস্তা দখল করতে যাচ্ছ। যার গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক পরিবেশ, যে যেমন আন্দোলন করতেই পারে। সৌরভ,
সঙ্গে রয়েছেন এবং সৌরভের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করবো। সৌরভ, এখানে যারা স্টুডেন্টরা রয়েছেন তাদের সঙ্গে যখন কথা হচ্ছে তারা বলছেন যে অরুণাভ দত্ত চৌধুরী যে বক্তব্য বলেছেন আমাদের ক্যামেরার সামনে যেটা বলেছেন, অর্থাৎ তিনি সেখানে কোথাও দায়ভার এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু তিনি তো তার দায়ভার এড়িয়ে যেতে পারেন না। এই নিয়ে তো তার একটা বক্তব্য হওয়া উচিত, একটা স্ট্যান্ড নেওয়া উচিত যে সেখানে যে সংস্কারের কাজ হচ্ছিল সেটা কার অনুমতিতে হচ্ছিল। এই প্রশ্নগুলো তো সামনে আসছে। তন্নিষ্ঠা, দেখো একেবারে যথাযথ প্রশ্ন, দায়িত্ব এড়াতে পারেন না বিভাগীয় প্রধান। যে প্রশ্ন উঠছে যে তিনি বলছেন যে রাতে কি হতো তা তিনি জানেন না। একজন বিভাগীয় প্রধান এরকম তো নয় যে ক্লকওয়াইজ সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত তিনি শুধু দায়িত্ব নেবেন তার ডিপার্টমেন্টের মধ্যে। পরবর্তী ক্ষেত্রে তার জুনিয়র চিকিৎসকেরা, তার অধস্তন চিকিৎসকেরা কি পরিস্থিতিতে কাজ করছেন সেটা তিনি 7 দিন হোক 8 দিন হোক তিনি বিভাগীয় প্রধান তাকে দায়িত্ব নিতে হবে। তিনি এই বলে দায়িত্ব এড়াতে পারেন না যে মাত্র 8 দিন হলো আমি দায়িত্ব নিয়েছি, আমার পক্ষে জানা, আমি জানতাম না রাতে কি হতো। তিনি যখন বিভাগীয় প্রধান, তিনি ওই চেয়ারে এসছেন, এটা তার জানার কর্তব্যের মধ্যে পড়ে যে রাতে কোন অবস্থায় বিশেষত তার সন্তানসম মহিলা চিকিৎসকেরা কাজ করছেন, কেন তাদেরকে সেমিনার কক্ষে গিয়ে পরে এতটা নির্জন নিভৃতে গিয়ে পর থাকতে হচ্ছে। দ্বিতীয় যে প্রশ্নটা, চাবি, নার্সিং সুপার বলছেন চাবি থাকে একটা বাক্সের মধ্যে, তাহলে সেই চাবি খোলা হলো, তারপর সেখানে কারা যাতায়াত করছেন নার্সিং স্টেশন কাছে, কিন্তু নার্সিং স্টেশনের নার্সিং সুপার বলছেন স্টেশনের সিস্টাররা সবসময় থাকে না, ওয়ার্ডে যেতে হয়, আর কেউ কিছু শুনতে পাননি। বিভাগীয় প্রধান বলছেন হয়তো এসি চলছিল সেই জন্য কেউ কিছু শুনতে পাননি। কিন্তু প্রশ্নটা হলো তাহলে শুনতে যদি কেউ না পান তার জন্যই তো এই পরিণতি, আর সেই শোনানোর জন্যই তো এই আন্দোলন। এখানে একের পর এক যে চিকিৎসক পড়ুয়ারা আসছেন, জমায়েত হচ্ছেন গত 5 দিন ধরে, এখন যারা এসছেন তারা সকলেই যে এসছেন সেটার কারণই হচ্ছেন যে কর্তৃপক্ষ শুনতে পাচ্ছেন না। কর্তৃপক্ষকে আপনাদের দাবি শোনানোর জন্যই তো আপনারা এখানে হাজির হয়েছে। একদম একদম কর্তৃপক্ষ আমাদের দাবি যাতে শুনতে পারে এবং যে অপরাধী, আসল অপরাধী যেন শীঘ্রই ধরা পড়ে। যেভাবে প্রতি মুহূর্তে প্রমাণ লোপাটের চেষ্টা চলছে সেইটা থেকে যেন সিবিআই আসল অপরাধীকে খুঁজে বের করতে পারে, আমাদের দাবি এটাই। আপনারা কোথা থেকে এসেছেন? কোথা থেকে? আমরা সবাই অল ফার্মা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আমরা সব ফার্মা গ্রুপ থেকে এসেছি। কোনো পার্টিকুলার কোম্পানি নেই, সব কোম্পানি সব ডিভিশন মিশিয়ে আছে। আমরা শুধু ফাঁসি না চাই ওরকম, সেই জন্য আমরা এসেছি যাতে মহিলার পাশে আজকে আমরা সবাই মহিলা, সবাই আমরা ফিল্ডে বেড়াই। আজকে যে নিন্দা, সঠিক বিচার, যেটা আমরা সবাই মানে আমাদের সবার অনুরোধ, সঠিক বিচার, শুধু বিচার না, সঠিক বিচার করা হচ্ছে। যেভাবে প্রমাণ লোপাট করা হচ্ছে আমরা চাইছি যাতে খুব তাড়াতাড়ি এই দোষীদের ধরা হোক, খুব তাড়াতাড়ি ধরা পড়ে, এটাই চাই। আসল অপরাধীরা যেন খুব তাড়াতাড়ি ধরা পড়ে এবং সঠিক মাথা খুঁজছেন, মাথা যেখানেই হোক, কারণ এরকম একটা ইনসিডেন্ট ঘটেছে সেই কারণে সবারই থাকা উচিত পাশে। মাথাকে খুঁজে বার করতে হবে তন্নিষ্ঠা, সেই দাবি তুলছেন এখানে অধ্যক্ষ যে কার্যালয় চত্বর, সে কার্যালয় চত্বরের জমায়েত, প্রতিবাদের যে জমায়েত, সেই জমায়েত থেকে প্রশ্ন উঠছে যে মাথা খুঁজতে হবে, সেই দাবিতে তারা সরব হয়েছেন। তন্নিষ্ঠা, সৌরভ, একদম তুমি সেই বিষয়গুলো তুলে ধরছিলে। এর পাশাপাশি এই যে উদয়ন গুহ, তার যে বক্তব্য, তার যে মন্তব্য, মানে তিনি সোশ্যাল মিডিয়ায় যা পোস্ট করেছেন সেই নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। এখানে আমার সঙ্গে ফের দুজন রয়েছেন যারা এই প্রতিবাদে সামিল ছিলেন প্রথম দিন থেকে, তাদের সঙ্গে কথা বলবো। উদয়ন গুহর মন্তব্য আপনারা নিশ্চয়ই দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি এই যে মহিলাদের রাত দখল করা এই বিষয়টাকে তিনি কটাক্ষ করেছেন। তিনি বলছেন কোচবিহারে কোনো মহিলাদের সমস্যা হয়নি, হবেও না। এটাকে তিনি এরকমভাবে বলছেন, তিনি এভাবে দেখছেন, আপনারা কিভাবে দেখছেন? প্রথম কথা বলি যে দেখুন, আজকে যে পরিস্থিতিটা ঘটেছে, প্রশাসন যদি প্রথম থেকে এর সঠিক তদন্ত করত, আমাদেরকে এই রকম একটা সময়ে স্বাধীনতা, এত বছর স্বাধীনতা দিবসের পরেও মেয়েদেরকে রাস্তা দখল করতে হতো না রাত্রেবেলা, যদি তাদের নিরাপত্তা দিতে প্রশাসন ব্যর্থ না হতো। আর ওনার কথা বলি, উনি তো একজন বিধায়ক সম্ভব, তাই তো? উনি একজন বিধায়ক, উনি অনেক গুন্ডামি করেছেন, অনেক কিছু আমরা জানি কি করেন, ঠিক আছে? হ্যাঁ, ওনাকে বলছি আমরা নয়, সাধারণ মানুষ জবাব দেবে। আমরা তো আছি আন্দোলনে, আমরা কোনো পলিটিক্যাল রং লাগাচ্ছি। বলছেন যে সমর্থন থাকলো, তবে স্বামী অত্যাচার করলে সেটা নিয়ে বলতে আসবে না, এমনটাও বলতে শোনা যাচ্ছে। ওটাই বলতে চাইছি, আই ফিল লাইক ওনার যে কটাক্ষটার মানে প্রতিবাদ বা উত্তর আমাদের এই ক্রাউডই বলে দিচ্ছে, আর বাকি উত্তরটা উনি রাতের আমাদের মিছিলেই পেয়ে যাবেন। কি বলবেন?
স্বামী অত্যাচারের। স্বামীর অত্যাচার করলে সেখানে বলতে আসবেন না, এমনটা বলছেন উদয়ন। শুনুন, উনি তো আমাদেরকে ব্যক্তিগতভাবে জানেন না। হ্যাঁ, হয়তো এইভাবে আন্দোলন আমরা করি না, স্বামী অত্যাচার করলেও আমরা বলবো, বাবা মেয়েকে রেপ করলেও বলবো। আর ওনার মতন মানুষ যারা সাংস্কৃতিক অবনমনের জন্য আরও দায়ী, যারা প্রশাসনিক পদে আছে, তাদের দায়িত্ব ছিল এগুলো সামনে চলা, সিস্টেমকে পরিবর্তন করা। তার জায়গায় যে সমস্ত যা কিছু অবনমন উনি করেছেন এবং করাচ্ছেন, সেটা যদি না হতো আজকে এই ঘটনাগুলো ঘটতো না। প্রকৃত দোষীরা যদি শাস্তি পায় তাহলে এই ঘটনাগুলো ঘটবে না। এটা নিশ্চিত করার দায়িত্ব ওনাদের ছিল, ওনারা পারেননি, তাই এই ঘটনাগুলো ঘটছে। শামশেরগঞ্জে পথ অবরোধ ঘিরে তুলকালাম। পুলিশের লাঠিচার্জ, ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিকদের আক্রান্ত হওয়ার অভিযোগ। প্রতিবাদে শামশেরগঞ্জে পথ অবরোধ বন্ধ, 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ তুলতে গেলে আক্রান্ত পুলিশ, পাল্টা লাঠিচার্জ। ছবি দেখাচ্ছি আপনাদের। শামশেরগঞ্জের ছবি দেখাচ্ছি, পথ অবরোধ ঘিরে তুলকালাম। পুলিশের লাঠিচার্জ, ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিকদের আক্রান্ত হওয়ার অভিযোগ। এই মুহূর্তে প্রতিনিধি কৌশিক ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। কৌশিক, এখন কি পরিস্থিতি? হঠাৎ করে গন্ডগোল বাঁধলো কেন? দেখো, হঠাৎ করে যে পরিস্থিতি গন্ডগোল বলতে সেটি হলো উড়িষ্যায় যে বাঙালি শ্রমিকরা আক্রান্ত হয়েছে সেই ঘটনায় শ্রমিকরা যখন ফিরে এসেছে বাংলায়, এরপর কিন্তু জাতীয় সড়ক রয়েছে যে 12 নম্বর জাতীয় সড়ক, সেই 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে সুতি, শামশেরগঞ্জ সহ বিভিন্ন এলাকায় কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে। সেই সময় কিন্তু পুলিশকে দেখে ঢিলও ছোড়া হয় এবং আক্রান্ত হয় পুলিশ আক্রান্ত হলে কিন্তু পাল্টা লাঠিচার্জ করা হয় পুলিশের পক্ষ থেকে। জাতীয় সড়ক যে অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিল, যেটা জাতীয় সড়কের মধ্যে একটা আইনত অপরাধ রয়েছে, তারপরেও তাদেরকে তোলার চেষ্টা করলে পুলিশদের উপর মারুকি হয় সেই যারা বিক্ষোভকারী ছিল। এবং যে ঘটনা ঘটেছে, বেশ কয়েকদিন থেকে কিন্তু উড়িষ্যায় আক্রান্ত হয়েছে বাঙালি শ্রমিকরা, এমনটাই কিন্তু অভিযোগ। তারই প্রতিবাদে সেই শ্রমিকরা ফিরে আসতেই কিন্তু মুর্শিদাবাদ জেলা জুড়ে বিভিন্ন জায়গায় অশান্তির ছবি দেখা যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় উড়িষ্যার যারা বাসিন্দা রয়েছে বা যারা শ্রমিক রয়েছে তাদের বিরুদ্ধেও কিন্তু এইরকম আন্দোলন বা বিভিন্ন রকম চলছে এবং রাস্তা। কৌশিক, ধন্যবাদ তোমাকে।